আজকে আমরা পড়বো ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। পড়েছি চ্যাপ্টারটা, লাস্টের একটু পার্ট বাকি আছে, সেই পার্টটুকু পড়বো। তো আমরা আগের দিনের লেকচারে বলেছিলাম যে কোনো একটা পদার্থকে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে পদার্থটা চুম্বকিত হয়, এবং সেই চুম্বকিত হওয়ার জন্য একটা ভৌত রাশি সম্বন্ধে আমরা পড়ি, সেটা হচ্ছে চুম্বকন এম। এটা বলেছিলাম, মনে করো আগের দিনের ক্লাসটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যদি ভুলে যাও। উম, এবং এখানে বলেছিলাম যে শূন্য মাধ্যমে মানে চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য দুটো কোয়ান্টিটি ক্যালকুলেট করেছিলাম, একটা বি একটা এইচ। তাদের মধ্যে সম্পর্ক ছিল বি ইকুয়ালস টু মিউ জিরো এইচ শূন্য মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে হলে বি ইকুয়ালস টু মিউ এইচ। তো এখন আমরা পড়বো যে এখান থেকে শুরু করব যে কোনো পদার্থকে আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি, তাহলে সেই পদার্থটা চুম্বকিত হয়েছে। এবার এর উপর ক্লাসিফিকেশন করা যায়, পদার্থকে তিনটে ভাগে ভাগ করেছি। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, মানে প্রথম থেকে যদি বলি, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে পরাচুম্বক, ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে তিরস্চম্বক, আর ফেরোম্যাগনেটিক মানে অয়স্চম্বক। এগুলো তোমরা পড়েছো। তো আমরা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে একটা কথা বলবো। ফেরোম্যাগনেটিকের জন্য একটা কথা বলবো, মানে এটাকে বাংলাতে বলছে, বাংলা নামটা আমি লিখলাম না, আমি বলে দিচ্ছি। সেটা মানে হচ্ছিল অয়স্চুম্বক, তাই তো? তো এখন কোশ্চেন হচ্ছে যে অয়স্চুম্বক যাকে বলেছি সেটা কি জিনিস। সেটা বলেছিলাম যে পদার্থকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো, তাহলে পদার্থটা কি হবে, চুম্বকিত হবে। চুম্বকিত হবে মানে ওর মধ্যে কি তৈরি হবে, চুম্বকন এম। মনে করো, অবশ্যই তোমরা আজকের ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা দেখতেই হবে। যারা ভুলে গেছো আর একবার দেখে নিবে, যারা দেখোনি অবভিয়াসলি দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। তো তাহলে যে কোনো পদার্থকে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে সেই পদার্থটা চুম্বকিত হয়। তার জন্য চুম্বকনকে এম দিয়ে প্রকাশ করেছি। তো এই ফেরোম্যাগনেটিক মানে অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে কি হয়, চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম, পদার্থটা চুম্বকিত হলো, মানে পদার্থের মধ্যে এম তৈরি হলো, চুম্বকন, ম্যাগনেটাইজেশন যাকে বলা হয় ইংলিশে। এবার তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডটা সরিয়ে নাও, অফ করে দাও, তখনও কিন্তু তার মধ্যে চুম্বকত্বটা আবিষ্ট থাকবে। যার এক্সাম্পল কি বলেছিলাম, আয়রন বলেছিলাম। মানে আমি যেটা কাঠের টুকরোকে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তার মধ্যেও চুম্বকন এম তৈরি হবে, মানে ম্যাগনেটাইজেশন যাকে ইংলিশে বলা হয় ম্যাগনেটাইজেশন। এবার যদি চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিই মানে অফ করে দেই, তাহলে কিন্তু আবার ওই আগের মতোই ফিরে চলে আসবে। কিন্তু কিছু কিছু পদার্থের ক্ষেত্রে এটা হয় না, চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলে বা অফ করে নিলেও ওর মধ্যে চুম্বকত্বটা থাকে। তাদেরকেই বলা হয় ফেরোম্যাগনেটিক বা অয়স্চুম্বক পদার্থ। তো বলছে অয়স্চুম্বক পদার্থকে যদি আমরা উত্তপ্ত করি, অয়স্চুম্বক পদার্থ যদি আমরা উত্তপ্ত করতে থাকি, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে, মানে ধরো এটা একটা লোহার দণ্ড অয়স্চুম্বক পদার্থ, তাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি, তাহলে এটার মধ্যে কি তৈরি হলো, এর মধ্যে চুম্বকিত হলো, এবং এর চুম্বকনকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম, পেলাম। এবার ম্যাগনেটিক ফিল্ড অফ করে নিয়েছি, তা সত্ত্বেও এর মধ্যে চুম্বকন এম আছে, কেন, এই অয়স্চুম্বক বলে। এখন যদি একে আমরা উত্তপ্ত করি, তাহলে দেখবো একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে এই পদার্থটা অয়স্চুম্বক থেকে কনভার্ট হয়ে কিসে হয়ে গেছে, পরাচুম্বক, মানে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। মানে যদি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে মানে অয়স্চুম্বককে উত্তপ্ত করা হয়, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে এটা কনভার্ট হবে কিসে, কনভার্ট হয়ে গেল প্যারাম্যাগনেটে, প্যারাম্যাগনেটে কনভার্ট হয়ে গেল। তখন ওই টেম্পারেচারটা, যে টেম্পারেচারে এটা ফেরোম্যাগনেট থেকে প্যারাম্যাগনেটে কনভার্ট হয়, সেই টেম্পারেচারটাকে বলা হয় কুরি টেম্পারেচার। যে উষ্ণতায় ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে তুমি উত্তপ্ত করছো, করতে করতে যে উষ্ণতায় এটা পরা চৌম্বক মানে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালে পরিণত হবে, সেই টেম্পারেচারকে বলা হয় কুরি টেম্পারেচার। ক্লিয়ার? বেশ। এইবার আরো দুটো ডেফিনেশন করব। কি রকম, যে একটা হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা, আমি লিখি নামগুলো। সেটা হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা,
আর একটা হচ্ছে চুম্বক সহনশীলতা। মানে এটাকে বলা হয় রিটেনটিভিটি। না আমি একটু বাংলাটা না একটু গুলিয়ে যাই, দাঁড়াও একবার আমি একটু দেখে নিই। হ্যাঁ ঠিকই বলেছি, এটাকে বলা হয় রিটেনটিভিটি, আর এটাকে বলা হয় কোরিও সিভিটি। একটু স্পেলিংটা ভুল হয়েছে, এরকম হবে। রিটেনটিভিটি এটাকে বলা হয় কোরিওসিভিটি, ঠিক আছে। তো এটা মানে কি, ডেফিনেশনটা কি সেটা আমরা এখন জানবো। বলছে চুম্বক ধারণ ক্ষমতা মানে, রিটেনটিভিটি মানে ধরো তুমি, হ্যাঁ এটা একটা লোহার দণ্ড, মানে এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তাকে আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি, এর মধ্যে কি তৈরি হবে, চুম্বকত্ব আবিষ্ট হবে মানে এম তৈরি হবে। আর একটা ধরো আমি কপারের দণ্ড, কপার, তাকেও চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি, সেটাও চুম্বকত্ব আবিষ্ট হয়েছে, সেটাও ধরো ফেরোম্যাগনেটিক সাপোজ, তাকেও চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি, তার মধ্যে চুম্বকত্ব আবিষ্ট মানে এম তৈরি হয়েছে। তো এটা লোহার দণ্ড, আর এই ধরো একটা কপারের দণ্ড, লোহার দণ্ড কপারের দণ্ড দুটোকেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি, তাহলে দুটোর মধ্যেই চুম্বকত্ব আবিষ্ট হবে এম। তো দুটোর মধ্যে কি চুম্বকত্ব আবিষ্ট হওয়ার পরিমাণ সমান না আলাদা? অবশ্যই আলাদা, সমান হতে পারে না, কেন লোহা যে পরিমাণ চুম্বকিত হবে কপারের দণ্ড সেই পরিমাণ চুম্বকিত হবে না। তাহলে ওইটাকেই ডিফাইন করা হয় চুম্বক ধারণ ক্ষমতা মানে রিটেনটিভিটি, মানে কে বেশি পরিমাণে এম, ম্যাগনেটিজম যাকে বলা হয়, ম্যাগনেটাইজেশন যাকে বলা হয়, ম্যাগনেটাইজেশন এটার ইংলিশ নামটা কি, এটার বাংলা নাম হচ্ছে চুম্বকন, এটাকে বলা হয় চুম্বকন, ইংলিশ নাম হচ্ছে ম্যাগনেটাইজেশন। তাহলে যে পদার্থটা বেশি পরিমাণে চুম্বকন বা ম্যাগনেটাইজেশন ধরে রাখতে পারে তাহলে সে ধারণ ক্ষমতা বেশি, আর যে কম ধরে রাখতে পারে তার ধারণ ক্ষমতা কম। তাহলে যে যত বেশি এম মানে তৈরি হবে যার মধ্যে তার ধারণ ক্ষমতা বেশি, ওটাকে বলা রিটেনটিভিটি। আর কোরিওসিভিটি মানে হচ্ছে, এবার ধরো তুমি এই যে লোহার টুকরো আর হচ্ছে কপারের টুকরো দুটোর মধ্যে এম তৈরি হয়েছে, এটা লোহার টুকরোতে বেশি এ কম, তাহলে ধারণ ক্ষমতা বেশি এ ধারণ ক্ষমতা কম। এবার দুজনকে ইউজ করলা, দেখলা লোহার টুকরো 1 মাস ইউজ করার পর ওর চুম্বকত্ব নষ্ট হয়ে গেল, আর চুম্বক নেই লোহার টুকরোটা। মানে তুমি যখন লোহার টুকরো আর কপারের টুকরোকে চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছো, তাদের মধ্যে চুম্বকনের জন্য মানে তাদের চুম্বকনের জন্য, মানে কি বলবো, চুম্বকন না চুম্বকত্ব আবিষ্ট হওয়ার জন্য তার মধ্যে চুম্বকন এম তৈরি হয়েছে, তাই তো। লোহার দণ্ড কপারের টুকরো চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছো, তাহলে এরা চুম্বকিত হয়েছে, তার জন্য চুম্বকন এম তৈরি হয়েছে, মানে বলতে পারো ম্যাগনেট হয়ে গেছে এরা এখন। তাহলে এর ধারণ ক্ষমতা বেশি এর ধারণ ক্ষমতা কম। এবার এর দুজনকে তুমি ইউজ করছো, ব্যবহার করছো, এটাকে 1 মাস ব্যবহার করার পর নষ্ট হয়ে গেল, এটাকে দেখলে 1 মাস 15 দিন ব্যবহার করা গেল। তার মানে এই স্পাতের, সরি, কপার টুকরোটার কি বেশি হয়ে গেল, সহনশীলতা মানে কোরিওসিভিটি, মানে কতদিন তুমি ইউজ করতে পারছো। হ্যাঁ মানছি, এটাও লোহার দণ্ড এটা কপার দণ্ড, দুজনকে একই চুম্বক ক্ষেত্রে রেখেছি, এ বেশি চুম্বক হয়েছে এ কম চুম্বক হয়েছে, কিন্তু এটাকে কম ইউজ করার পরেই নষ্ট হয়ে গেল, এটাকে বেশি দিন ইউজ করা যাচ্ছে, তাহলে এর কি সহনশীলতা বেশি। আর লোহার দণ্ডের কি হবে, লোহার দণ্ড থেকে যে চুম্বক পেয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি লোহার দণ্ডকে চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখে অথবা লোহার দণ্ডের উপর তার পেঁচিয়ে তো চুম্বকই তৈরি করি, তাই না। তো এই যে আমরা যে চুম্বক তৈরি করি কিনা, এটা এটা কি প্রসেস তাহলে, এটা হচ্ছে লোহার দণ্ডকে চুম্বক ক্ষেত্রের মধ্যে, একটা বাইরের চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখে আমি তার মধ্যে চুম্বকন তৈরি করছি, সেই চুম্বকনের জন্য ও চুম্বক হয়ে যাচ্ছে। তার লোহার দণ্ড কপারের দণ্ড দুজনকেই রেখেছি, লোহার দণ্ডে বেশি হয়েছে কপারে কম হয়েছে, তার লোহার দণ্ডের ধারণ ক্ষমতা রিটেনটিভিটি বেশি, কপারের কম। কিন্তু ব্যবহারের দিক থেকে দেখলাম লোহারটা কম তাড়াতাড়ি ইউজ করে নষ্ট হয়ে গেল, কিন্তু কপারটা বেশি দিন ইউজ করা হচ্ছে, তাহলে ওর কি সহনশীলতা মানে কোরিওসিভিটি বেশি। তাহলে এই দুটো ডেফিনেশন পড়ে নিবে। আচ্ছা এইবার আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে একটা জিনিস পড়বো যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরো তোমার কাছে একটা সলিনয়েড আছে, তোমরা জানো সলিনয়েড কি, এবং সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তার মানও তোমরা প্রথম চ্যাপ্টার তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার মানে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এই চ্যাপ্টারটাতে তোমরা পড়েছো।
এবং তার রাশিমালাও পড়ে এসছো, আমি বলতে পারি আর একবার, অসুবিধা নেই। সেটা কি রকম, দেখো এই যে বি ইকুয়ালস টু পড়নি, মিউ জিরো এন আই, এন হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে এটা সলিনয়েডের জন্য তার অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তো ধরো আমি অক্ষের ওপর করি বা বাইরে করি বা অক্ষ থেকে দূরে করি, যা খুশি, বাইরেটা তো বাদ দিয়ে দিয়েছিলাম, দূরে করি, ধরো অক্ষের মানে সলিনয়েডের এতটুকু, তার অক্ষের ওপর এই সব জায়গাতে না করে বাইরের দিকে করলাম, যেখানে করি না কেন। তো এটা সলিনয়েড আছে, তার জন্য চৌম্বক ক্ষেত্র বি তৈরি হবে, তাই তো, এটা আমরা জানি সকলেই। এবার তাহলে বি যদি পেয়ে যাই, তাহলে বি ইকুয়ালস টু মিউ জিরো, এইচ যদি শূন্য মাধ্যম হয় তাহলে এখান থেকে এইচ পেয়ে যাব, এইচ ইকুয়ালস টু বি বাই মিউ জিরো। এবার যদি অন্য মাধ্যম হয় তাহলে কি হয়ে যাবে, এইচটা বি বাই মিউ, তোমরা জানো বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এইচ হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র বি বার করলাম একটা অঞ্চলে, শূন্য মাধ্যম যদি হয় অঞ্চলটা, তাহলে বি ইকুয়ালস টু মিউ জিরো এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু বি বাই মিউ জিরো, অন্য কোনো মাধ্যম যদি হয় তাহলে বি, এইচ ইকুয়ালস টু বি বাই মিউ। তো ধরো এটা সলিনয়েড আছে, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রের মান আমরা বি জানি, সেখান থেকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এইচ পেয়ে গেলাম। এবার মাধ্যমটা শূন্য হলে এটা লিখবো, মাধ্যমটা অন্য কোনো হলে এটা লিখবো। তো ধরো শূন্য মাধ্যম ছিল, সেই অবস্থাতে আমি ওই মাধ্যমের মধ্যে একটা অন্য কোনো পদার্থকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে চুম্বকিত করবো। মানে কি, মানে দেখো আমি বললাম যে একটু আগে যেটা বললাম যে লোহার টুকরো, তাকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো, রাখলে এর চুম্বকিত হবে, তার মানে এর মধ্যে চুম্বকন এম তৈরি হবে। তো আমি কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো ওটা বলছে, এটা সলিনয়েডের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ধরো তোমার এই ঘরটার মধ্যে ওই দেওয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত একটা লম্বা সলিনয়েড আছে, তাহলে তার জন্য এই ঘরের পুরো এলাকা জুড়ে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এবার এই সলিনয়েডের জন্য ধরো এই পাশ থেকে ওই পাশে একটা সলিনয়েড আছে, তার জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে সামনে ছড়িয়ে আছে। সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি একটা অন্য পদার্থকে নিয়ে আসলা, তাহলে এই সলিনয়েডের জন্য যে চৌম্বক ক্ষেত্র আছে বি, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি অন্য পদার্থকে নিয়ে এসে রেখেছো, তাহলে অন্য পদার্থটা কি হবে, এখন চুম্বকিত হবে। আগের দিনের কনসেপ্ট, আগের দিন বলেছিলাম তুমি মনে করো চৌম্বক ক্ষেত্রটা তৈরি কেউ করে দিয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে অন্য পদার্থকে রেখে দিলে পদার্থটা চুম্বকিত হবে, মানে চুম্বকন এম তৈরি হবে। এখন বলছি চৌম্বক ক্ষেত্রটা তৈরি করছে কে, একটা সলিনয়েড, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে অন্য কোনো পদার্থকে নিয়ে এসে রেখেছি, তাই জন্য পদার্থটা চুম্বকিত হয়েছে এবং এম তৈরি হয়েছে। এবং দেখো তুমি সলিনয়েডের মধ্য দিয়ে, তো সলিনয়েড মানে কি, একটা লোহার দণ্ড, একটা মানে এরকম একটা সিলিন্ড্রিক্যাল বস্তু, তার উপর আমি এরকম ভাবে তার পেঁচিয়ে দেবো, তাহলেই তো সলিনয়েড তৈরি হয়ে গেল। তো তার মানে কি, সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, যে পেঁচানো তারটা আছে, তবেই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। দেখো এক্সপ্রেশনও দেখতে পাবা, সলিনয়েডের জন্য যে চৌম্বক ক্ষেত্র পাই সেটা কার উপর ডিপেন্ড করে, আয়ের উপর ডিপেন্ড করে না, কারেন্ট, তার মানে বি প্রপোর্শনাল টু আই। তো তার মানে আমি যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াই বা কমাই, বি বাড়বে। তো বি বাড়বে বা কমবে মানে আমার তো এইচও একই বাড়বে বা কমবে, মানে আই যদি বাড়াই বি বাড়বে, বি বাড়া মানে এইচ বাড়বে। তো আমি আর বি বলছি না, এখন এইচ দিয়েই বলবো। মানে তুমি যদি এখান থেকে এইচটা বার করো, তাহলে এইচ ইকুয়ালস টু বি এর মান কত, মিউ জিরো এন আই ডিভাইডেড বাই মিউ জিরো, তাহলে মিউ জিরো কত, মানে এইচ প্রপোর্শনাল টু আই হচ্ছে, এন তো কনস্ট্যান্ট পাক সংখ্যা একক দৈর্ঘ্যে, তাহলে এইচ প্রপোর্শনাল টু আই হচ্ছে। দেখো তার মানে বুঝতে পারছি প্রাবল্যটা চেঞ্জ হবে কারেন্টের সাথে, মানে কারেন্ট বাড়ালে প্রাবল্য বাড়বে, কারেন্ট কমালে প্রাবল্য কমবে। কি প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে অটোমেটিক এই এইচ এর মান কমলে পারলে ওই যে পদার্থটা রেখেছো তার মধ্যে একটা কি তৈরি হচ্ছে, চুম্বকন এম, ওই এম এর মানও বাড়বে কমবে। তো এখন আমি কি করলাম, কোনো একটা পদার্থকে আমি ওই সলিনয়েডের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এইচ তৈরি হয়েছে, তার মধ্যে রেখেছি। এইচ এর আয়ের মান কম বেশি করার জন্য, এইচ এর মান কম বেশি হচ্ছে, তার জন্য এম এর মানটাও, আবিষ্ট চুম্বকত্ব যেটা, যাকে এম দিয়ে প্রকাশ করা হয়, এম, এই যে এম, এম এর মানটাও কম বেশি হবে। তো এখন আমি কি করলাম, একটা গ্রাফ প্লট করব, এইচ বাড়ালে কি হচ্ছে এম, আর এইচ কমালে এম কি হচ্ছে। আমাদের লক্ষ্যটা বুঝতে পেরেছো তো, আমরা আগের দিন যা পড়েছি বা আজকে এটা শুরু করার আগে যা বললাম, ওই ধারণ ক্ষমতা সহনশীলতা বলতে গিয়ে আমাদের মেন ফান্ডামেন্টাল থিং এটাই, যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে অন্য পদার্থকে রাখবো, পদার্থটা চুম্বকিত হবে, তার মধ্যে এম তৈরি হবে। তো এখন ওই চৌম্বক ক্ষেত্রটা তৈরি করছে সলিনয়েড,
তাহলে সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে হয়, তাহলে সলিনয়েডের কারেন্ট পরিবর্তন হলে ওই চৌম্বক প্রাবল্য এইচও চেঞ্জ হবে, মানে বি চেঞ্জ হওয়া মানে এইচও চেঞ্জ হওয়া। তাহলে সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট চেঞ্জ হলে এইচ চেঞ্জ হচ্ছে, এইচ চেঞ্জ হলে কি আবিষ্ট চুম্বকত্ব এম এরও মান চেঞ্জ হবে, কেন এর জন্যই তো তৈরি হচ্ছে। তো তাহলে এদের পরিবর্তনটা, এটা বাড়ালে এটা কি হচ্ছে, এটা কমালে এটা কি হচ্ছে, ওটা আমি একটু গ্রাফের মাধ্যমে দেখব। তো যদি গ্রাফের মাধ্যমে দেখা যায় যে কোনো একটা পদার্থের জন্য, সাপোজ ধরো আয়রন নিয়ে করলাম, স্পাত নিয়ে করলাম, যদি করি এরকম প্র্যাকটিক্যালটা, তাহলে গ্রাফটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, এটা আমি একটু ব্যাকাতেরা হয়ে যায় বলে একটু ফলো করে আঁকবো, কারণ একটু ঝামেলার আছে, ঝামেলার না, যাই হোক একটু ভালো মতো আঁকার জন্য। এই ধরো এই হচ্ছে তোমার গ্রাফটা, এই দিকে প্লট হবে হচ্ছে এম, আর এই দিকে প্লট হবে হচ্ছে এইচ। একটু বিন্দুগুলোর নাম দেই, ধরো এটা ও বিন্দু দিলাম, আর এটা এ বিন্দু, এই জায়গাটা বি, এই জায়গাটা সি, এই জায়গাটা ডি, এইটা ধরো ই, এটা ধরো এফ করে দিলাম, এখানে মাঝখানে একটা বিন্দু নিলাম, এমনি জাস্ট বোঝানোর জন্য। তাহলে দেখো এই রকম গ্রাফ পাওয়া যায়। এই গ্রাফের একটা নাম আছে, হিস্টেরিসিস বলা হয়, আসছি নামটা আমি। তার আগে একটু ব্যাখ্যা করা যাক। মানে দেখো আমি একটু অ্যারো গুলো দেই, তাহলে তুমি বুঝতে পারবে, তোমার বোঝাতে সুবিধা হবে। এই রকম ধরো অ্যারো গুলো, নিশ্চয়ই অ্যারো গুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার দেখো একটু বোঝাই। তুমি যত কেন তোমার হাতে কন্ট্রোলে কে রয়েছে, তুমি কিন্তু এম কে কন্ট্রোল করতে পারবা না, কারণ তোমার হাতে রয়েছে সলিনয়েড। তুমি সলিনয়েডে কারেন্টকে বাড়াতে কমাতে পারবা, তার জন্য চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যও বাড়বে কমবে, তার জন্য এম উৎপন্ন হবে। ব্যাপারটা এরকম, তার মানে আমি এম কে কন্ট্রোল করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো এইচ কে, কেন আই কে কন্ট্রোল করলে এইচ কমবে বাড়বে। তো আমি যদি এইচ এর মানটা আস্তে আস্তে বাড়াই, তাহলে ওই ও এফ এ এই পথটা দিয়ে যায় শুধু। আমি যদি এইচ এর মানটা শূন্য থেকে আস্তে আস্তে বাড়াই, তাহলে শুধু এইটা পাওয়া যায়, মানে এটা আমি পাশে এঁকে দেখাই, এখানটাই দেখাই, এই যে শুধু এইটা ওঠে। না ঠিক হলো না তাও, এই ধরো এটা এরকম, এই যে শুধু এইটা ওঠে, মানে আমি যদি জিরো থেকে শুরু করে এদিকে এইচ প্লট করি আর এদিকে এম প্লট করি, শুধু ধরো এইচ এর মানটা এখান থেকে আস্তে 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 এতটুকু এসেছি, তাহলে এমটা এইভাবে পরিবর্তন হয় শুধু এইচ যদি বাড়াই। এবার যদি তারপরেও এইচ বাড়াই, তাহলে দেখবো এম এর আর পরিবর্তন হচ্ছে না, মানে ওখানে এসেই কনস্ট্যান্ট। মানে এমন না যে এইচ সারা জীবন বাড়িয়ে যাবে, এম সারা জীবনও বেড়ে যাবে, তা হয় না। তুমি আস্তে আস্তে এইচ এর মানটা বাড়াচ্ছ, এমটা এইভাবে এসে দাঁড়িয়ে যায়, তারপরে তুমি যত এইচ বাড়ানো না কেন কিচ্ছু হবে না, ও ওখানে দাঁড়িয়ে থাকবে এমটা। তাহলে এই জায়গাটাই বলা হয় ম্যাগনেটিক স্যাচুরেশন বলা হয়, মানে সম্পৃক্ত হয়ে গেছে, বুঝতে পারলা? এই জায়গাটায় কি বলা হয়, ম্যাগনেটিক স্যাচুরেশন, বা ওটা সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমি জিরো থেকে আস্তে আস্তে এইচটা বাড়াবো, এই জায়গাটার পরে যত এইচ বাড়ায় না কেন এম আর কিচ্ছু চেঞ্জ হবে না। তো এবার যদি এইচটা কমানো যায়, তাহলে আমি এক কাজ করি, তাহলে এইচটাকে কমিয়ে দেখি। তার মানে কি তোমার মতে কি, তুমি জিরো থেকে এই এই ধরো পয়েন্টে আসলা, এটা ধরো একটা এক্স, এটা ধরো একটা ধরো সি পয়েন্ট, তাহলে এইখান থেকে এইচ আস্তে আস্তে বাড়ছে, তোমার এমটা এরকম ভাবে বেড়েছে, এবার তুমি উল্টো দিকে আসবা, এমটা এইভাবেই কমবে। না, সেইটা হয় না। মানে আমরা যদি কোনো অ্যাক্সিস আঁকি, ধরো এটা একটা গ্রাফ পেয়েছি এরকম, এইদিকে এক্স এইদিকে ওয়াই, এইদিকে এক্স এদিকে ওয়াই, তাহলে এক্স এর মানটা আস্তে আস্তে বাড়ছে, তার ধরুন ওয়াই এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। তুমি আবার এইখান থেকে আস্তে আস্তে উল্টো দিকে হাঁটো, এইভাবে ওয়াই কমে যাবে, নেমে যাবে। কিন্তু এক্ষেত্রে তা হয় না, তুমি এইচ এর মান বাড়িয়েছো আস্তে আস্তে, এখানে এসে সর্বোচ্চ হয়েছে এম এর মান, তারপর তুমি এই যাও বাড়ো না কেন এম চেঞ্জ হবে না, এটাকে বলা হয় ম্যাগনেটিক স্যাচুরেশন, মানে সম্পৃক্ত লাভ করেছে। এরপরে তুমি যদি এইচটা কমাও, তাহলে তোমার মতো তাহলে তো এই পথেই নামবে, বলছে না, তখন আবার ওই পথে নামে না, তখন ও এইভাবে নামে, এইভাবে। এবং তুমি ব্যাপারটা দেখো, তুমি যদি কমাতে 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 জিরো পর্যন্ত আসো, তখন আস্তে 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 এখানটায় নামবে এম এম এর ভ্যালু। তারপরে যদি নেগেটিভে যাও, তারপরে আবার এম এর ভ্যালু নামতে 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 নামতে
এই জায়গাটায় আসবে, তারপরে আরো যদি নেগেটিভে যাও তখন এইখানটায় আসবে, এবং তারপরে তুমি দেখো তাহলে ঠিক এই জায়গাটায় যখন আসবে তখন আবার একই কেস, তুমি যতই এদিকে যাবা আর কিছু চেঞ্জ হবে না, তখন তোমাকে উল্টো দিকে ঘুরে যেতে হবে। এবং তোমার মনে হবে উল্টো দিকে ঘুরে গেলে তাহলে তো এই পথ দিয়ে নেমেছিল, তাহলে এই পথ দিয়ে উঠবে। না, ও তখন আবার যখন তুমি এখান থেকে শুরু করে আস্তে আস্তে বাড়াতে থাকবা, ও এইভাবে গিয়ে এইভাবে কানেক্ট হয়ে যায়। তাহলে এই রকম নেচারের জন্য এই গ্রাফটার একটা নাম আছে, সেটাকে বলা হিস্টিরিসিস। স্পেলিংটা একটু HYST, ও না একটু ভুল লিখলাম, শেষ লিখেছি। হ্যাঁ, এইটাকে বলা হয় হিস্টেরিসিস বলা হয়, এই লুপটার এই প্রপার্টিসটাকে। কেন বলা হয় সেটাও আসছে, হিস্টেরিসিস প্রপার্টি মানে এরকম একটা নাম দিয়েছে কেন, দেখো ডিফারেন্ট কিন্তু অন্য গ্রাফের মতো না। এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করবে এখানটায়, এটা তো বুঝলেই যে মানে নর্মাল গ্রাফগুলোর মতো না। আমি এদিকে বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে গিয়ে এখানে কনস্ট্যান্ট হলো, এই আস্তে আস্তে উঠলো, উঠে গিয়ে কনস্ট্যান্ট হলো, তারপরে বাড়াবো এম আর চেঞ্জ হবে না, ওটাকে বলে স্যাচুরেশন হয়ে গেছে। তারপরে তাহলে কমালে ওই পথেই নামবে না, কমালে এই পথে নামবে। এরপরে যদি তারপরে আবার এদিকে কমতে থাকো এইচ এর মানটা, ও কিছুই হবে না, থেমে যাবে। তখন তোমাকে উল্টো দিকে আবার বাড়াতে হবে, আবার বাড়াতে গেলে তোমার মত তুমি মনে হয় তাহলে তো ওই পথেই উঠবে না, ও তখন উল্টো পথে উঠে যাবে। তাহলে এই টাইপের প্রপার্টিসের জন্য একে হিস্টেরিসিস বলা হয়। তাছাড়াও আরেকটা কারণ আছে, এই যে যতগুলো পোর্শন পেলাম, মানে প্রথমে আস্তে আস্তে বাড়াচ্ছে এই পথে উঠলো, তারপরে আবার যদি তুমি কমাও তাহলে এই পথ দিয়ে নামবে। দেখো এই যে এই যেটা, তাহলে তার মানে তুমি আস্তে আস্তে এইচ বাড়াচ্ছ, ওর মধ্যে এমটাও বাড়ছে, মানে ওর মধ্যে চুম্বকত্বটা বাড়ছে। আমরা বলেছিলাম যে ধারণ ক্ষমতা মানে কি, কে কত পরিমাণ চুম্বকত্ব নিতে পারবে। লোহার টুকরো কপারের টুকরো দুজনকে একই চুম্বক ক্ষেত্রে রেখেছি, লোহার টুকরো বেশি এম তৈরি হয়েছে তাই চুম্বকত্ব বেশি, কপারের কম হয়েছে। তার মানে আমি এখন দেখতে পাচ্ছি যে এইচ বাড়াচ্ছি আস্তে আস্তে, ওর মধ্যে এম বাড়ছে 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 গিয়ে ম্যাক্সিমাম এম হয়েছে। তারপরে আমি এইচ কমাচ্ছি, মানে ম্যাগনেটিক ফিল্ডটা আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করছি, কমাচ্ছি 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 কমাচ্ছি, এই জায়গাটা এসে এইচ জিরো, মানে ম্যাগনেটিক ফিল্ড অফ। আমি বলেছিলাম ডেফিনেশন পড়ানোর সময় যে অয়স্চুম্বক পদার্থ দিয়েই বলেছিলাম তাদেরকে, মানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তাদেরকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো, চুম্বকত্ব আবিষ্ট হবে, এম তৈরি হবে, চৌম্বক ক্ষেত্র সরেন্ডুবো মানে অফ করে দেবো, এমটা থেকেই যাবে। তো যে পরিমাণ এম তৈরি হয় সেই পরিমাণ থাকে না, কতটুকু থাকে, এই যে দেখো ও থেকে বি বিন্দু পর্যন্ত। কেন দেখো, তুমি আস্তে আস্তে এইচ বাড়িয়ে বাড়িয়ে এখানে এসছো, এবার যখন তুমি এইচ কমাচ্ছ তখন ও কমছে কমছে, এইখানে এসে তখন এইখানে এসে তোমার জিরো হবে। তুমি এতদূর পর্যন্ত গেছিলা, তুমি এতদূর পর্যন্ত গেছিলা, এই যে এতটুকু পর্যন্ত গেছিলা, এইচ এর ভ্যালু বাড়তে বাড়তে এতটুকু আসলা, এটা যখন কমাচ্ছ কমতে 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 কমতে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা তুমি আস্তে আস্তে সরাচ্ছ, সরাতে সরাতে এসে একদম অফ, তখন দেখো একটা এম এর ভ্যালু কিন্তু পাচ্ছই। তাহলে দিস ইজ, এইটাকে যদি আমি একটা অন্য কালার দিয়ে বলি, তাহলে এটাই হবে আমার ম্যাগনেটাইজেশনের ভ্যালু, মানে আবিষ্ট চুম্বকত্ব যেটা বলি, মানে ম্যাগনেটিক রিটেন্টিভিটি। এই ওবি, এই ওবিটাই আমার দিবে কি আবিষ্ট চুম্বকত্ব, সরি, আর আবিষ্ট চুম্বকত্ব মানে আবিষ্ট চুম্বকত্বের জন্য কত ভ্যালু আছে শেষ পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড অফ করে দিলেও, সেটাকে বলা হয় চুম্বক ধারণ ক্ষমতা, মানে ম্যাগনেটিক রিটেন্টিভিটি। আবিষ্ট চুম্বকত্ব তো এম হয়েছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড অফ করে নিলে তখন যেটা থাকছে ওটা, সেটাই তো হবে চুম্বক ধারণ ক্ষমতা, আমি ধরে রেখেছি, এবার আমি তাকে দিয়ে ব্যবহার করব। তাহলে কোডটা সেটা হচ্ছে ওবি। তাহলে ওবি দ্বারা কি বোঝায়, চুম্বক ধারণ ক্ষমতা বা ম্যাগনেটিক রিটেন্টিভিটি। এবার তারপরে অ্যাজ ইউজুয়াল আবার এদিকে এসে তুমি যখন আবার এদিকে যাবা, মানে ম্যাগনেটিক ফিল্ডটা আরো কমছে, তখন ও কমবে, এবার এবার আবার কমবে, জিরো থেকে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড আবার নেগেটিভ দিকে যাবা, তখন দেখবো ও কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এবং এই জায়গাটা এসে ম্যাক্সিমাম হয়ে যাবে, আর কমবে না তখন এমটা। এবং তখন তোমাকে আবার উল্টো দিকে হাঁটতে হবে, আস্তে আস্তে তুমি বাড়াচ্ছ, বাড়াতে বাড়াতে আবার যখন জিরোতে আসবে তখন আবার একটা ওই ভ্যালু, একটা ভ্যালু পেয়ে যাবা ম্যাগনেটিক ফিল্ড জিরোতে, আবার যদি তুমি বাড়াও তখন আবার এইভাবে উঠে বাড়বে, ওই সর্বোচ্চ পয়েন্টে যাবে, কিন্তু ওই পাথ দিয়ে যাবে না। তো সমস্ত পাথেই, মানে যে আমি ড্রয়িং গুলো করেছি, মানে ধরো ও এফ এ পাথ বা এ বি ও সি পাথ, সমস্ত পথেই একটা জিনিস খুব লক্ষ্য করা যায় যে এইচ এর সাথে এমটা পশ্চাৎবর্তী,
মানে ল্যাগ করে। মানে এই যে তুমি ধরো, মানে এরকম না, ফেজ অ্যাঙ্গেল বলি, মানে দশাটা যদি বলি, মানে ধরো এইচ বাড়াচ্ছি, তার সাথে এম এর ফেজ মানে দশাটা ওই সেম দিকেই বাড়ছে না, অপোজিট ডিরেকশনে রয়েছে। তাই জন্য এটা একটা পশ্চাৎবর্তী ধর্ম দেখতে পাওয়া যায়। এটাকেই এই কারণের জন্য এই লুপটার স্পেশাল নাম দেওয়া হয়েছে হিস্টেরিসিস লুপ বলা হয় এটাকে। বোঝা গেল? মানে আমি যে এইচটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যর ভ্যালু চেঞ্জ করব, তার সাপেক্ষে এম এর ভ্যালুর একটা দশা অ্যাঙ্গেল আছে, মানে দশা কোণ, দশা অ্যাঙ্গেল ওইখানে বাংলা ইংলিশ হয়ে গেল, মানে ফেজ অ্যাঙ্গেল বা বাংলাতে বলছে দশা কোণ আছে, এবং সেটা উল্টো দিকে সবসময় পশ্চাৎবর্তী। দেখো তুমি এইদিকে বাড়াচ্ছ, তো তখন ও কি হবে, আরো যদি বাড়াও তাহলে ও কি বাড়বে, কনস্ট্যান্ট থেকে গেল। তারপরে যদি কমাও, ও কমছে, কমে কিন্তু এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকছে, তারপর আরো কমালেও ও কমছে। এবং তুমি যদি এদিকে আরো কমাতে থাকো, এম এর ভ্যালু কিন্তু নেগেটিভ একটা পাবোই। তাহলে কি, তুমি দেখো তুমি যখন পজিটিভ অ্যাক্সিসে ছিলে তখন যে দিকে বাড়ছিল নেগেটিভ অ্যাক্সিসে উল্টো দিকে, মানে তুমি এইচটাকে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটাকে যে ডিরেকশনে বাড়াচ্ছ, বা তার যে একটা দশাকোণ, তার সাপেক্ষে এমটা বিপরীত দশায় থাকে, মানে পশ্চাৎবর্তী ধর্ম ফলো করে সবসময়। তাই জন্য এই লুপটার নাম দেওয়া হয়েছে হিস্টেরিসিস লুপ। এইখান থেকে এতটুকু বললেই হবে। তাহলে এই টপিকটা হয়ে গেল কমপ্লিট, ওখান থেকে যা বলেছিলাম। এবার আমরা একটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে আর্থ ম্যাগনেটিজম। আমরা এখন পড়বো আর্থ ম্যাগনেটিজম। তাহলে আর্থ ম্যাগনেটিজমটা কি হবে, সেটা পড়ার জন্য আমাদেরকে দেখো একটু এরকম ভাবে জানতে হবে, যে পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে। কিরকম, আমরা যদি কোনো দণ্ড চুম্বক ধরো এটাকে নিয়ে তাকে যদি সুতো দিয়ে বেঁধে ওপর থেকে ঝুলিয়ে দেই, তাহলে যতই আমি দণ্ড চুম্বকটা এদিক ওদিক করি কেন, আলটিমেটলি ও উত্তর দক্ষিণ মুখ করেই থাকবে। এরকম কিন্তু থাকবে না, নর্থ সাউথ পোলের দিক করেই থাকবে। তো এটা কেন হয়, কারণ পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে, তোমরা ছোটবেলাতেও পড়েছো বা সকলেই জানো যে পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটার জন্যই কিন্তু আমরা আজকে পৃথিবীতে বেঁচে আছি। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্স। মানে যদি কোনো কারণবশত পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড চলে যায়, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে মানুষের পক্ষে বাঁচা কষ্টকর হয়ে যাবে। মানে ম্যাগনেটিক ফিল্ড অনেক মহাজাগতিক রশ্মিকে আটকে দেয়, যেটা ইউনিভার্সের মধ্যে আছে, পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না। তো ওই ম্যাগনেটিক ফিল্ডের সেন্টার রিসেন্টলি দেখা যাচ্ছে শিফট করছে, মানে এরকম একটা রিসার্চ বলছে যে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ডের তো দুটো, মানে ধরো এটা আমি যদি সার্কেল ভেবে নিই পৃথিবীটাকে, তাহলে এটাকে নর্থ পোল বলি, এটাকে সাউথ পোল বলি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এরকম ভাবে থাকে না, এরকম ভাবে আসছে না, এরকম ভাবে ধরো গোটা পৃথিবী চারিপাশ জুড়ে বিছিয়ে আছে। তো বলছে এখন ওরা যে এই যে পোলটা, সাউথ পোল নর্থ পোল, এটা কার পোল, এটা ম্যাগনেটিক ফিল্ডের পোল। তো এরা বলে শিফট করে যাচ্ছে আস্তে আস্তে। তো সেটা হতেই পারে, হয়তো এটা হচ্ছে বলেই আমরা বেঁচে আছি, এরকম ব্যাপারও হতে পারে। তবে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যদি কোনো কারণে অফ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা পারবো না বাঁচতে। তো যাই হোক, তো এই ম্যাগনেটিক ফিল্ড আছে বলেই পৃথিবীতে যদি কোনো আমরা দণ্ডচুম্বককে ঝুলিয়ে দেই, এরকম ভাবে ধরো দণ্ডচুম্বক বেঁধে রেখেছি, বেঁধে রেখে উপর থেকে ঝুলিয়ে দেই, তাহলে ও কিন্তু নর্থ সাউথ মানে উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়াবে। তুমি যদি ঘুরিয়েও দাও এইভাবে, এভাবে এসেই দাঁড়াবে। তো সেটা কেন হয়, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়। তো আমরা এখন ওই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে
আমাদের যে দণ্ডচুম্বকটা আমি ঝুলাবো তার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, জানো? দণ্ডচুম্বক আছে, তার চারপাশে কোনো আলপিন সেপ্টিপিন নিয়ে আসলে আকর্ষণ করে দেয় না? তাহলে ঠিক সিমিলার হয়েতে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দণ্ডচুম্বককে রেখেছি, তাহলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে দণ্ডচুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হবে একটা এখন। তো আমি ধরো এরকম করে ভাবি যে ধরো এটা দণ্ডচুম্বক একটা, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা ধরো এইভাবে ঝুলছে, এখানে একটা সিলিং এর সাথে বেঁধে দেওয়া রয়েছে, ঝুলছে, ঠিক আছে? তাহলে এই যে দণ্ডচুম্বকটা অনুভূমিকের সাথে, ধরো এটা অনুভূমিক লাইন এরকম, তাহলে দণ্ডচুম্বকের অ্যাক্সিস কোনটা হবে? এইটা হবে। তাহলে এই যে দণ্ডচুম্বকটার যে অনুভূমিক লাইন দেখতে পাচ্ছ, এর সাথে যে অ্যাঙ্গেল করবে, এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি থিটা। এই অ্যাঙ্গেলটাকে অ্যাকচুয়ালি বলা হয় বিনতি কোণ। এটাকে বাংলাতে বলছে বিনতি কোণ, বা যাকে বলছে অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ বলছে। ওকে, একটু দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি কি জন্য একটা ভাবছিলাম বলবো। হ্যাঁ, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডিপ বলছে বা বিনতি কোণ বলছে। এইবার ধরো এই দণ্ডচুম্বকের তো একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আছে। তো সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোনো একটা নির্দিষ্ট দিকে থাকবে। তো এরকম করে এই দণ্ডচুম্বকটা যেটা তলে ঝুলছে, মানে ধরো দণ্ডচুম্বকটা ঝুলছে এরকম ভাবে, তাহলে এর এই এখানে সুতো দিয়ে বাঁধা আছে, এভাবে ঝুলছে, তার মানে এর তল কোনটা? এইটা আমার এই হাতটা দেখতে পাচ্ছ, এই হাতটা তল। যদি এরকম ভাবে ঝুলে তাহলে এইটা হবে তল, যদি এরকম ভাবে ঝুলে তাহলে এইটা হবে তল, যদি ধরো এরকম ভাবে ঝুলছে তাহলে এইটা তল, এরকম ভাবে ঝুললে এইটা তল, এই যে এইটা তল। তাহলে এই দণ্ডচুম্বকটা বোর্ডের তলে আছে, তো তাহলে আমি একটা তল আঁকি, যেটা হচ্ছে যেটাকে বলা হয় চুম্বক মধ্যতল। তাহলে ধরো এইটা একটা এরকম একটা তল আঁকলাম, এরকম একটা তল এঁকেছি, যে তলে দণ্ডচুম্বকটা ঝুলছে। তাহলে দণ্ডচুম্বকের জন্য ধরো একটা চুম্বক ক্ষেত্র প্রাবল্য এই দিক বরাবর আই কাজ করছে, মানে এটা থিটা হলে এটাও তো থিটা, বুঝতেই পারছো। তাহলে এই দণ্ডচুম্বকটা ধরো এই তলটাতে ঝুলছে, হ্যাঁ? তো এই দণ্ডচুম্বকের যে চৌম্বক ক্ষেত্র সেটা তো একটা ডিরেকশনে কাজ করবে, সেটা ধরলাম আই। তাহলে আইটাকে কি বলবো? দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। সরি, আমি ভুল বলছি। হুম, আমি একটু ভুল বলছিলাম, আমি অন্য পরটাতে চলে গেছিলাম। তাহলে এই যে দণ্ডচুম্বকটা যে আছে, এই দণ্ডচুম্বকটা এই রকম ভাবে আছে কেন, তারও তো কারণটা এক্সপ্লেনেশন করতে হবে। দণ্ডচুম্বকটা নর্মালি তুমি ঝুলিয়ে দিয়েছো, ঝুলছে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। কেন? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্যই তো এরকম ভাবে ঝুলছে। তাহলে ধরো এ আমার বোর্ডের তলে আছে, মানে বোর্ডের এটা তল, তাহলে এটাকে বলছে চৌম্বক মধ্যতল, এটাকে বলছে চৌম্বক মধ্যতল। কি বললাম? এটাকে বলছে চৌম্বক মধ্যতল। তো তাহলে এই যে আইটা দিয়েছি এটা হচ্ছে হলো ভূচৌম্বক প্রাবল্য, আইটাকে বলা হয় ভূচৌম্বক, ভূচৌম্বক প্রাবল্য। এবার একটু তোমাদের বলি, না আমি যেহেতু প্রথমে অন্য জিনিস বলতে চলে গেছিলাম, দণ্ডচুম্বককে তুমি সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছো,
সে এরকম ভাবে নাই কেন, বেঁকে নাই কেন? কারণ দণ্ডচুম্বকের একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেটাকেই এফেক্ট করছে কে? পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। সূর্য যদি দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্র থাকতো তাহলে তো ওই হয়েই থাকতো। কারণ যেহেতু পৃথিবীরও চৌম্বক ক্ষেত্র আছে তাই এরকম এফেক্ট করছে। তুমি যদি এইভাবে রাখো না কেন, ও ঘুরে এসে উত্তর দক্ষিণ মুখ করেই থাকবে। তো এখন কথা হচ্ছে, তার মানে ও এইভাবে আছে মানে ওই দিক বরাবর একটা ভূচম্বক প্রাবল্য কাজ করছে, তবেই তোকে ওই দিকে বেঁকিয়ে রেখেছে। তাহলে ওই আইটা হচ্ছে ভূচম্বক প্রাবল্য, আর এই থিটাটা হচ্ছে বিনতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ যাকে বলছে, কারণ অনুভূমিকের সঙ্গে করেছে এটা। তাহলে এই আইটা হচ্ছে ভূচম্বক প্রাবল্য, যেই ভূচম্বক প্রাবল্য কাজ করার জন্য দণ্ডচুম্বকটার ওপরে ও বেঁকে গেছে। তাহলে এর দুটো কম্পোনেন্ট নেব, একটা এই দিকে, তাহলে এটা যদি আই হয় তাহলে এটা আই কস থিটা হবে, এটা যদি আই হয় তাহলে এই দিকে এটা হবে হচ্ছে আই সাইন থিটা। তাহলে দেখো এটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে উলম্ব উপাংশ, মানে এটা হরাইজেন্টাল, এটা ভার্টিক্যাল। তো অনুভূমিকটাকে আমরা হরাইজেন্টাল মানে এইচ দিয়ে বলবো, সেটা হচ্ছে আই কস থিটা যেহেতু হরাইজেন্টাল। আর উলম্বটাকে আমরা ভি দিয়ে বলবো যেহেতু ভার্টিক্যাল, ভি ইকুয়ালস টু আই সাইন থিটা। ওকে, তাহলে আমরা জানলাম যে কোনো একটা দণ্ডচুম্বক যে তলে থাকে তাকে চৌম্বক মধ্যতল বলা হয়, সেই চৌম্বক মধ্যতলে ভূচৌম্বক প্রাবল্য যদি আই হয় তার দুটো উপাংশ পাবো, একটা হরাইজেন্টাল মানে অনুভূমিক আই কস থিটা, আর একটা উলম্ব মানে ভি ইকুয়াল টু আই সাইন থিটা। ক্লিয়ার? বেশ, তাহলে এখান থেকে তুমি বলে দিতেই পারো ভি বাই এইচ ইকুয়ালস টু আই সাইন থিটা বাই আই কস থিটা। তাহলে আই আই কেটে গেল, দেয়ারফর ভি বাই এইচ ইকুয়ালস টু ট্যান থিটা। এটা কিন্তু মুখস্থ করতে হবে, শুধু এটা না, এইটাও একদম ঠোঁটের আগায় রাখতে হবে যে অনুভূমিক কোণটা উলম্ব, এটা হচ্ছে অনুভূমিক আর এটা হচ্ছে উলম্ব। এই দুটো কিন্তু মনে রাখতে হবে, একদম অঙ্কতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তো এইবার কথা হচ্ছে একটা অনুভূমিক হলো, একটা উলম্ব অংশ, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার এখন আমরা এটা তো চৌম্বক মধ্যতল হলো, এবার পৃথিবীরও একটা ভৌগোলিক তল আছে যেটা তোমরা জিওগ্রাফিতে পড়েছো ছোটবেলায়। তো এই তলটা যেটা এঁকেছি সেটা হচ্ছে চৌম্বক মধ্যতল। এখন আমরা চৌম্বক মধ্যতলের সঙ্গে পৃথিবীর যে ভৌগোলিক তল আছে, মানে ওটাকে বলা হয় জিওগ্রাফিক প্লেন, সেই প্লেনের সঙ্গে আমি একটু কম্পেয়ার করব। মানে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলোকে ওই প্লেনে কত হবে সেটা বার করতে দেবো। এটা প্রবলেম সলভের জন্য আমাদের এটা কাজে লাগে, মানে একটু বিভিন্ন ধরনের প্রবলেম করতে দেয়, মানে প্রবলেমের পার্সপেক্টিভে ভেবে আমরা ওটাকে শিফট করব। মানে কি শিফট করব? তোমার এটা চৌম্বক মধ্যতল,